বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমলেও বাড়ছে খেলাপির পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে ৬,৩০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। আদায়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। সূচক ও বাজার মূলধন পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজি বাজার। বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্ট। ঝুঁকি এড়াতে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ। বেনাপোল বন্দরের ইয়ার্ড ও পণ্যাগারে জায়গা সংকট। বছরের পর বছর পড়ে আছে গাড়ি সহ বিভিন্ন মালামাল। নিলাম ও ধ্বংসে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের। খানাখন্দে ভরা সিলেটের ৫৬ কিলোমিটার সড়ক। সিটি কর্পোরেশন ও সওজর চিঠি চালাচালিতে আটকার সংস্কার। ভোগান্তিতে রোগী ও দূরপাল্লার যাত্রীরা। এবং চীনের ওপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকিতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক দরপতন। ২৪ ঘন্টায় $৪০০ বিলিয়ন হারিয়েছে বাজার। বৈশ্বিক লেনদেনে বিশৃঙ্খলার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সূচক ও বাজার মূলধনের পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজি বাজার। বাজারে বেড়েছে ঝুঁকি এড়াতে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। গেল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগকারীদের মনে আশা জাগানো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আবারও সামনে আনছে শঙ্কার হিসাব। গেল সপ্তাহের লেনদেন হিসাবে ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স প্রায় ১৩৩ পয়েন্ট কমে নেমেছে ৫,২৮৩ পয়েন্টে, যা গেল ২২ জুলাইয়ের পর সর্বনিম্ন। সেদিন সূচকের অবস্থান ছিল ৫,২৭০ পয়েন্টে। সূচকের সঙ্গে গেল সপ্তাহে কমেছে বাজার মূলধনও। সপ্তাহ শেষে ডিএসির বাজার মূল্য নেমেছে ৭,১৭,১২৬ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে ৭,৯৩৬ কোটি টাকা কম। উত্থান পতনে থাকা দৈনিক লেনদেন গেল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সর্বোচ্চ ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা উঠলেও সপ্তাহ শেষ করেছে ৫৩০ কোটি ১৮ লাখ টাকায় নেমে। অথচ এক মাস আগে ৭ সেপ্টেম্বর দৈনিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল ১,৪৪১ কোটি টাকা। এ অবস্থায় অর্থনীতির নানা দিক বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। যেগুলো বেড়েছিল সেগুলাই কমছে, এমন হয় নাই যে আগেই কমেছিল আরও কমতেছে। অল্প সময় ভালো গ্রোথ হয়েছিল সেগুলোই কমছে। তাহলে কেউ প্রফিট নিলে তো আপনি তাকে জোর করে আটকাতে পারবেন না। বাট আমার বরঞ্চ জেনে বুঝে কেনা উচিত যে কখন আমি কিনবো। মেজর ফোকাসটা থাকবে যে বাজারে যাতে সুশাসনটা ফিরিয়ে আনা যায় এবং বাজারে যাতে মানুষের আস্থা আসে। তো এই জায়গাগুলোতে আসতে গেলে ধরেন অনেক ধরনের পলিসি সাপোর্ট দরকার। আমাদের এনবিআর এর সাপোর্ট দরকার, বাংলাদেশ ব্যাংকের দরকার, নিয়ন্ত্রক পক্ষের দরকার, বা নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু রাষ্ট্রীয় কিছু কোম্পানিকে আনার জন্য অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনা। এটাকে বাস্তবায়ন মানুষ দেখতে চায়। শেয়ার বাজারের হিসাব সংরক্ষণকারী সরকারি সংস্থা সিডিবিএল বলছে, গেল সপ্তাহে সূচক পতনের মুখে কিছুটা বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। তবে ডিএসির সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টি এ ক্যাটাগরির। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা গত সপ্তাহে শেয়ার বাজারের রিপোর্টের তথ্য দেখছিলাম। এবার দেখে নেব ঢাকা পুঁজিবাজারের এখনকার অবস্থা। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ডিএসি ওয়েবসাইটে। তো গত সপ্তাহে কিন্তু প্রধান পুঁজিবাজারের যে প্রধান সূচক ডিএসি সেটা কিন্তু নিম্নমুখী প্রবণতায় ছিল। আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম ১ ঘন্টায় সেটা কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে। সেটা ১৭.৬ পয়েন্ট হারিয়েছে এখন এবং অবস্থান করছে ৫,২৬৬ পয়েন্টের বেশি। সেটা সরিয়া সূচক ডিএসিএস সেটাও কিন্তু এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় রয়েছে। সেটা প্রায় ৫.৫ পয়েন্ট হারিয়ে এখন অবস্থান করছে ১,১২৮.৭ পয়েন্টে। এই বাছাইকৃত সূচক GS30 সেটা কিন্তু ৯ পয়েন্ট হারিয়ে এখন অবস্থান করছে ২,০২৩.৮ পয়েন্টে। আর ঢাকা পুঁজিবাজারে প্রথম ১ ঘন্টায় লেনদেন করেছে ১৬০ কোটি টাকার বেশি। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে ১০১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৯৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ারের দাম। আমরা যদি দেখে নিই আজকে শুরুটা হয়েছিল কিভাবে, আজকে দেখতে পাচ্ছি যে ৫,২৮০ পয়েন্টের ওপর থেকে কিন্তু প্রধান সূচক কিন্তু সেটা উঠেছিল। তারপরে ১০টা ২০-এর দিকে ২০ মিনিট পরেই কিন্তু দেখা গিয়েছিল সেটার একটা বড় পতন ঘটেছিল। সেটা প্রায় ৫,২৬০ পয়েন্টের নিচে নেমেছিল। তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে বেড়েছিল এবং এখন মোটামুটি একটু কমতির দিকে রয়েছে। এখন কিন্তু যেটা শুরুতে বলছিলাম ৫,২৬৬ পয়েন্টে এখন রয়েছে।
যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তাদের কার অবস্থান কোথায় এটা কিন্তু এখন আমরা প্রথমে জেনে নিব। প্রথমেই কিন্তু শীর্ষস্থানে রয়েছে প্রাইগাটি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 264 টাকা 30 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 245 টাকা 60 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু প্রায় 20 টাকা এর একটি শেয়ারের দাম বেড়েছে। এবং ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত এটি লেনদেন করেছে 10,47 লক্ষ টাকার ওপরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 25 টাকা 90 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 24 টাকা 30 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু 1 টাকা 60 পয়সার মতো এর একটি শেয়ারের দাম বেড়েছে এবং শেয়ার বাজারে এখন পর্যন্ত এটি লেনদেন করেছে 10 কোটি টাকার ওপরে। তৃতীয় অবস্থানে রয়েছে রহিমা ফুডস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 163 টাকায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 154 টাকা 40 পয়সায়। আজকে কিন্তু এর একটি শেয়ারের প্রায় 9 টাকার মতো দাম বেড়েছে। তারপরে কিন্তু রয়েছে সিওভো পেট্রোকেমিক্যাল লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 210 টাকা 10 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 212 টাকা 80 পয়সায়। তো ঢাকা পুঁজিবাজারে কিন্তু গত সপ্তাহে যেমনটা বলছিলাম যে গত সপ্তাহে কিন্তু যথেষ্ট আপনার কমতির দিকে গিয়েছিল লেনদেন। এই সপ্তাহে দেখা যাক প্রথম দিন কিন্তু প্রথম কার্যদিবসে দেখা যাচ্ছে এখনও কিন্তু কমতির দিকে রয়েছে। তো দেখা যাক আসলে আজকের দিন শেষে পুঁজিবাজারের অবস্থান এবং প্রধান সূচকের অবস্থান, লেনদেনের পরিমাণ কি দাঁড়ায়। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমার কাছে লেটেস্ট আপডেট। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল বন্দরের ইয়ার্ড ও পণ্যাগারে জায়গার সংকট। বছরের পর বছর গাড়িসহ বিভিন্ন মালামাল পড়ে থাকলেও নিলাম ও ধ্বংসে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 55,000 মেট্রিক টন, তবে এখানে সবসময় পণ্য থাকে 1 লাখ মেট্রিক টনের উপরে। জায়গার উপরে মাঝে মধ্যেই কিন্তু খোলা আকাশের নিচে মূল্যবান পণ্য সামগ্রী খালাস করতে হয়। এতে রোদ বৃষ্টিতে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয়, তেমনি এ সমস্ত পণ্য কিন্তু বন্দর থেকে চুরি হওয়ার আশঙ্কা থাকে। অভিযোগ উঠেছে বেনাপোল স্থলবন্দরে বছরের পর বছর নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য কাস্টম কর্তৃপক্ষ ফেলে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বেনাপোল স্থলবন্দরের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, বর্তমানে বেনাপোল বন্দরে প্রায় 1 শতাধিক বিভিন্ন ধরনের মোটর কার সেটি 15 বছর ধরে পড়ে আছে। এছাড়া কিন্তু বন্দরে 12,695 মেট্রিক টন নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য রয়েছে। এই সমস্ত নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে 3,250 মেট্রিক টন রয়েছে সেটি বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন প্রতি মাসে কিন্তু তারা যে সমস্ত পণ্য নিলাম বা ধ্বংসের তালিকায় আসে সেই তালিকায় তুলে তারা কাস্টম কর্তৃপক্ষকে অবগত করে আসছেন। বেনাপোল বন্দরের সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বছরের পর বছর বন্দরে এই সমস্ত ধ্বংসযোগ্য এবং কেমিক্যাল পণ্য পড়ে থাকায় যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমন কিন্তু যে অগ্নিকাণ্ডের আশঙ্কা কিন্তু রয়েছে। আপনি জানেন প্রতি বছরই কিন্তু বেনাপোল বন্দরে এই সমস্ত মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল যেটি তাপ বিকিরণ করে কিন্তু অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তবে দীর্ঘদিন ধরে এর সমস্যা থাকলেও কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত পণ্য নিলাম না করায় কিন্তু যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমনি কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী তারা সবসময় কিন্তু একটি অগ্নিকাণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হচ্ছে। আপনি জানেন প্রতি বছর বেনাপোল বন্দরে প্রায় 25 থেকে 26 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং এই আমদানি পণ্য থেকে সরকার প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তবে বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু প্রথম থেকে রয়েছে কিন্তু নানান অভিযোগ। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন তারা চাচ্ছেন যে দ্রুত কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত নিলামযোগ্য পণ্য বন্দর থেকে সরিয়ে বন্দরের জায়গা বৃদ্ধিতে সহযোগিতা করবেন এবং বাণিজ্যকে নিরাপদ করবেন। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। একদিকে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, অন্যদিকে প্রান্তিক ঘুরতেই 20% বেশি করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। শঙ্কা জাগানো এমন পরিসংখ্যান সামনে এনে খেলাপি ঋণ আদায়ে কোনো ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ ব্যাংক।
এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে অদূরদর্শী ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। আর শুধু কর্মপরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে তা আদায় করে সঠিক বিনিয়োগে মনোযোগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার। এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13%, এক বছর পর নেমেছে 6.52%, তা আরও কমে আগস্ট শেষে হয়েছে 6.35%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ঋণ ধারায় বিনিয়োগ খরায় ভুগছেন ব্যবসায়ীরা। আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না, বিদেশিরাও তো কনফিডেন্স পাচ্ছিই না। তো ওইটার জন্য একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, স্টেবল ব্যাংকিং পলিসি দরকার। ব্যাংকিংয়ের জন্য একটা যে অবস্থা, অনেক ব্যাংক ইদানিং আপনার লোনও দিচ্ছে না, অনেক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্ট করে বসে আছে। সেফেস্ট রিটার্ন ও ইনভেস্ট করে দিয়েছে, ও জানে 12% পাবে, ও দেখা যাবে ইন্ডাস্ট্রির দিকে যাবেই না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20% বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায়। সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 6,30,000 কোটি টাকা। এমন শঙ্কা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাতকে টেনে তুলতে ঋণের বিপরীতে থাকা সম্পত্তি স্ব ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট তো প্রতিনিয়ত ইম্পোজ হচ্ছে, অতএব আগামী 3 মাসে যদি একটি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে, শুধু সুদ আরোপের ফলে তো আরো 20% বেড়ে যাবে। যত প্রকার আইনি পদক্ষেপ নেওয়া যায় তাদের ক্ষেত্রে নিতে। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের। টপ ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, এদের অর্ডার ছাড়া নিচের লেভেল লোন দিতে পারে না। যতক্ষণ না টাকা ফেরত না দিবে ততক্ষণ জেলে তাকে থাকার কথা। এগুলো কিন্তু বলা আছে, কিন্তু ওই ফাঁক ফোকড় বেরিয়ে যায়। খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা, তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের। এটা কিন্তু ক্রমাগতভাবে ব্যাংকগুলোর যে কার্যক্ষমতা এটা ক্রমাগত সংকুচিত করছে। কাজে এই যে সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না। সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব, গেল জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 3,19,037 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ব্যাংক, বন্দর ও বিভিন্ন অর্থ বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডিসিসিআর এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একটি শঙ্কার বিষয় রয়েছে। একদিকে যেমন ঋণ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে যে কমছে, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, অন্যদিকে দেখা যাচ্ছে যে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখবেন, কিভাবে দেখছেন, বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। একটু কানেক্টেড ব্যাপার এটা। এক নম্বর হচ্ছে, দেখেন আমাদের কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ক্লাসিক টুইন ব্যালেন্স শিট প্রবলেম বলি আমরা, যেহেতু কর্পোরেট সাইডে, বিজনেস সাইডে আপনার বড় ধরনের অনেকগুলো অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে গত 3-4 বছরে, এবং সেটার চাপে স্বাভাবিক অবস্থাতেই আপনার এনপিএল বাড়ার কথা। এবং খুব সহজ একটা এক্সাম্পল দিই, দেখুন ইন্টারেস্ট রেট যখন 9% থেকে 15% বাড়ে, তখন আমাদের দেশের কর্পোরেটরা যারা যতখানি ডেট সাস্টেন করতে পারেন, যতখানি লোন নিতে পারেন, ফেরত দিতে পারেন, সেই সংখ্যাটা খুব ড্রাস্টিক্যালি কমে আসে। এইটার ফলে একটা বড় ধরনের একটা এনপিএল ক্রিয়েশন, কুঋণ তৈরির একটা প্রসেস তৈরি হয়। সেটার সাথে সাথে যেটা হচ্ছে, ব্যাংকিং সিস্টেমে আমরা দেখেছি যে গত 3 বছর ধরেই আমরা একটা বড় ধরনের সংকোচনের দিকে যাচ্ছি, এবং ইন্টারেস্ট রেট বাড়ার ফলে যেটা হচ্ছে, লোনের ডিমান্ড একদিকে যেমন কমে গেছে, তেমনি মার্কেটে ধরেন লেন্ডিং ব্যাংকের সংখ্যাও অনেক কমে গেছে। আমরা যে এখন যে 6% লেভেলের ক্রেডিট গ্রোথ দেখছি, এটা কিন্তু তার এই দুটোর ডাইরেক্ট ইম্প্যাক্ট। আপনি যদি দেখেন যে আমাদের হিস্টোরিক্যালি ক্রেডিট গ্রোথ রেট সবসময় 10 থেকে 15% লেভেলে ছিল গত 20-30 বছর ধরে। সেটা যখন 6% লেভেলে নেমে আসে, তখন আসলে এটা একটা ব্যাংকিং সেক্টরের জন্য একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। কারণটা একদিকে যেমন হচ্ছে যে ব্যাংকিং সেক্টর যদি তখন আসলে ক্রমাগত সংকুচিত হতে থাকে ইন এ সেন্স, কিংবা তার মার্কেট শেয়ার লুজ করে ইনভেস্টমেন্টের দিক থেকে, আবার একই সাথে যেহেতু ব্যাংকিং সিস্টেম থেকে আপনি ক্রেডিট দিতে পারছেন না, তখন ইকোনমি আসলে স্লথ হয়ে আসে, ইকোনমিক স্লোডাউন হয়। যেটা আমরা গ্রোথ রেটে যখন আমাদের, যেমন এই বছরের গ্রোথ রেট আসবে আমাদের 3.5-4% লেভেলে,
যেটা বোধহয় আমার দেখা মতে গত 3-4 দশকের মধ্যে সর্বনিম্ন। জি, যদি বলি 22 বছরের মধ্যে সর্বনিম্ন। 22 বছরের মধ্যে সর্বনিম্ন হচ্ছে আমাদের ক্রেডিট গ্রোথ। হ্যাঁ জি। তো সব কিছুই কমছে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই মূল্যস্ফীতির লাগাম টানতে কঠোর মুদ্রানীতি দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে মানে মূল্যের ঊর্ধ্বগতি কিন্তু লাগাম টানা যাচ্ছে না, কিন্তু ব্যাংকে যে ঋণ দিচ্ছে সেই ঋণের পরিবর্তে কিন্তু সুদ দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে নেওয়া হচ্ছে। খুব রাফলি আপনার ব্যাংক ঋণ দিচ্ছে 6%, ব্যাংক ঋণের গ্রোথ হচ্ছে 6%, ইন্টারেস্ট রেট হচ্ছে রাফলি 14 থেকে 15%। সো তার মানে হচ্ছে যে আপনার আসলে ব্যাংক ব্যবস্থা থেকে নতুন ঋণ সরবরাহ তো হচ্ছেই না, নেট এটা কমে আসছে। আর মূল্যস্ফীতির ব্যাপারে দেখুন আরেকটা জিনিস বলতেই হবে যে আমরা যে কঠোর মুদ্রানীতির ফলে যেটা চেষ্টা করছি, কঠোর মুদ্রানীতি এবং কঠোর রাজস্ব নীতির ফলে যেটা হয় যে ইনভেস্টমেন্ট কমে আসার কথা, কিন্তু বাংলাদেশের কনটেক্সে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনফ্লেশন কিছুটা কমছে, কারণ ইনফ্লেশনের মেইন ড্রাইভার কিন্তু মনিটারি না আমাদের ক্ষেত্রে। আমাদের জন্য মেইন ড্রাইভার ছিল আপনার সাপ্লাই ডিসরাপশন এবং সাপ্লাই কস্ট ইনক্রিজ। সো ওই দুটো কিন্তু কিছু করা যাচ্ছে না মনিটারি পলিসি দিয়ে, কিন্তু যেহেতু আপনি ডিমান্ড কমিয়ে দিচ্ছেন একদিক থেকে এবং অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্টও কমে আসছে, ফলে যেটা হচ্ছে যে আপনার আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ার ফলে কিন্তু দারিদ্র্য বাড়ছে, এটাও আবার বিভিন্ন পরিসংখ্যানে উঠে আসছে। জি, এই যে বিভিন্ন কর্মকর্তাদের যে ঋণ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বলেছেন। তো এই ব্যাপারটি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, একটা ব্যাংকিং সিস্টেম থেকে যখন একটা ঋণ দেওয়া হচ্ছে, সমস্ত কিছু কিন্তু বোর্ড নিয়ন্ত্রণ করেন না, বোর্ড অনেক কিছু নিয়ন্ত্রণ করেন, কিন্তু সেটা ট্রেড ফ্রড হচ্ছে কি না, কিংবা ডিসবার্সমেন্ট মেকানিজম ঠিকমতো ফলো করা হচ্ছে কি না, কিংবা যে বেসিক রেকমেন্ডেশন যেগুলো যাচ্ছে সেখানে কিন্তু কর্মকর্তাদের দায় আছে। সেটা তারা যদি মানে ব্যাপারটা এরকম যে প্রসেসটা তো সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যায়, এখন এখানে এই পুরো চেইনে কেউ যদি তার কর্তব্যে গাফিলতি করেন সেটার দায়িত্ব তাকে নিতেই হবে। জি, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন কি পদক্ষেপ নিলে, যদি কি পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই ব্যাপারটা একটু সমাধান করা সম্ভব বা সমাধানের পথে আগানো যায়, কিংবা এই যে ঋণ দেওয়া হয়েছে তো এই অস্থিতিশীলতা একটু কমানো যায়? এক নম্বর হচ্ছে দেখুন, যেটা ঋণ দেওয়া হয়ে গেছে সেটা আপনাকে ধরে নিতে হবে সেটা কুঋণ হয়ে গেছে। এখন সেটার রিকভারির প্রসেসের জন্য আপনি এক ধরনের কাজ করবেন, আবার যাতে ভবিষ্যতে যাতে এই ডিসিপ্লিন, লেন্ডিং ডিসিপ্লিনটা থাকে সেটার জন্য কাজ করতে গেলে সেটা আবার অন্য আরেকটা প্রসেসের কাজ। তো প্রথমটা নিয়ে বলি যে দেখুন, আমরা যেটা বলছি যে 5টা ব্যাংকে যেমন একীভূত করা হচ্ছে, এই যে মার্জার করলে এটা কিন্তু একটা ভালো স্টেপ যে আপনি 5টা প্রবলেম থেকে একটা প্রবলেমে জিনিসটাকে নিয়ে আসলেন, কিন্তু সেটা কিন্তু আপনার সলিউশন না। সলিউশন হচ্ছে আপনি এই ব্যাংকগুলোকে যদি আবার আগের মতো অপারেট করতে দেন, তখন কিন্তু আপনি মূল যে প্রবলেমটা সেটা সলভ করলেন না। তার মানে হচ্ছে যে এটা আপনি আজকে একটা প্রবলেমকে পার করলেন, কিন্তু এই ঋণগুলো আদায় না করে, এই ক্যাপিটাল শর্টফলটা আপনি ফুলফিল না করে আপনি যদি এই ব্যাংকগুলোকে কন্টিনিউ করতে দেন, তখন কিন্তু সেটা আবার ভবিষ্যতে আরও বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসবে। জি, এই যে খেলাপি আদায়ের কথা যদি বলি, খেলাপি আদায় আবার বিনিয়োগ বৃদ্ধিতে, দুটাই কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু দুইটার সমস্যার সমাধান করতে চাচ্ছেন, কিন্তু এখানে আসলে কিসের অভাব দেখছেন? এটা কি সমন্বয়হীনতার অভাব, যেটা আমরা প্রতিবেদনে দেখছিলাম? শুধু কি সমন্বয়হীনতার অভাব নাকি আর কি অভাব রয়েছে? এটা সমন্বয়হীনতার অভাব না, এটা হচ্ছে দেখুন আপনি দুই কাজ। একটা হচ্ছে আপনাকে যদি ইনভেস্টমেন্ট প্রমোশন করতে হয়, আপনাকে অবশ্যই এক ধরনের স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। সেটা রাজনৈতিক স্থিতিশীলতা একদিকে যেমন ইম্পর্টেন্ট, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ইজ অলসো ভেরি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। এবং রাজনৈতিক স্থিতাবস্থা এবং পলিটিক্যাল স্টেবিলিটি আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিংবা ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া আসলে হয়তো বা করা সম্ভব হয় কিনা আমি কখনো দেখিনি। সেকেন্ড যে জিনিস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির অনেকগুলো ইস্যু আছে, সেখানে শুধুমাত্র যে আপনার এক্সচেঞ্জ রেট কিংবা রিজার্ভের পরিমাণ ইজ একমাত্র ইন্ডিকেটর না। আপনার যদি ক্রেডিট ফ্লো কমে আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও আপনার বিনিয়োগে ভাটা পড়বে। আপনার যদি দেখেন যে পলিসি স্টেবিলিটি দেখা যাচ্ছে না সামনে, তখনও একটা বিনিয়োগে ভাটা পড়বে। ইন ভেরি ব্রড টার্মস আমি যদি বাংলাদেশের গত 30 বছরের এক্সপিরিয়েন্স বলি, দেখুন আমাদের গ্রোথের প্রাইমারি ড্রাইভার ছিল মনিটারি এক্সপানশন, 2 নম্বর হচ্ছে আমাদের এনার্জি সিস্টেমের এক্সপানশন, 3 নম্বর হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের এক্সপানশন। সেখানে ইনফ্রাস্ট্রাকচারের পোর্ট থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই আছে। সো এই 3টা প্রিকন্ডিশন যদি আপনার রাজনৈতিক স্টেবিলিটির বাইরেও এই 3টা প্রিকন্ডিশন যদি আপনি ফুলফিল করতে না পারেন, তাহলে আসলে ইনভেস্টমেন্ট গ্রোথ হবে না। জি,
এই যে বিনিয়োগ বৃদ্ধিতে যেমনটা দেশে কিন্তু বিনিয়োগ যেমন কমছে, বিদেশি বিনিয়োগও কিন্তু দেখা যাচ্ছে যে তেমনটা আসছে না, প্রত্যেক বছরই কমে যাচ্ছে। তো এ ব্যাপারে আসলে দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য আর কি কি ব্যাপারে দেখা যায় মনোযোগ দেওয়া দরকার? বাংলাদেশের কনটেক্সটে এফডিআই কিংবা বিদেশি বিনিয়োগ কখনোই সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ছিল না। আপনি যদি আমাদের গত 30-40 বছরের এক্সপিরিয়েন্স দেখেন, এটা কখনোই আমাদের জিডিপির 1%-এর কাছাকাছিও যায়নি। তো ওই কনটেক্সটে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ কিন্তু হয়েছে লোকাল এন্টারপ্রেনারদের রিইনভেস্টমেন্ট থেকে। আমরা প্রফিট যেটা করেছি সেটা যখন যেভাবে রিইনভেস্ট করেছি দশকের পর দশক ধরে, দ্যাট হ্যাজ বিন দ্য মেইন ড্রাইভার ফর ইকোনমিক গ্রোথ। এখন ওই জায়গাটায় আপনি যদি রাজনৈতিক স্থিতাবস্থা যদি না থাকে, তখন কিন্তু এটা কন্টিনিউ করে না। এটা যেমন একইভাবে সত্যি, আবার একই সাথে এগেইন ওই যে তিনটা যেই ইস্যুর কথা বললাম, যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এনার্জি স্টেবিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, এই তিনটা না হলেও কিন্তু লোকাল ইনভেস্টমেন্টের গ্রোথ হওয়াটা ডিফিকাল্ট। জি, এখন দেখা যাচ্ছে বন্দর বিষয়ক একটি প্রশ্ন রয়েছে। দেখা যাচ্ছে যে বেনাপোল বন্দরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে পণ্যাগারে বছরের পর বছর ধরে আমদানিকৃত বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন পণ্য দেখা যায় সেখানে আটকে আছে, তার কারণে জায়গা সংকুলন হচ্ছে এবং বাণিজ্যেও ঝুঁকি বাড়ছে। এ ব্যাপারে আপনার কি বলার আছে? দেখুন, আপনি যদি এই সমস্যাটার মূলে যান, আমাদের বন্দরের সমস্যাটাকে আমি একটু ভাগ করে বলতে চাই। দেখুন, আমি চিটাং বন্দর কিংবা মংলা পোর্টের যদি এক্সাম্পল দিই, আউটার অ্যাঙ্করেজ থেকে জাহাজের মানে পোর্টের ওয়ার্ফে মানে নামিয়ে আনা, জাহাজ থেকে পণ্য খালাস করার পর্যন্ত এই সময়টা কিন্তু কখনোই 3 থেকে 4 দিনে বেশি যায় না। এটা ক্রাইসিস পয়েন্টে গেলে 7 দিন 10 দিন হয়, কিন্তু এভারেজে যদি দেখেন এটা 3-4 দিন থাকে। কিন্তু আপনি তারপরেও দেখুন যে বন্দরে জাহাজ থেকে নামার পরে পণ্য বের করতে বন্দর থেকে অন অ্যান এভারেজ 7 দিন থেকে 20-21 দিন লাগে। এবং এই সময়টা কেন প্রয়োজন হয়? এই সময়টার এন্টার কারণটা হচ্ছে আমাদের কাস্টমস প্রসেসিংয়ের দুর্বলতা। আমি এটাকে সরাসরি দুর্বলতাই বলবো। দেখুন, আপনি যদি এনবিআরকে জিজ্ঞেস করেন, তারা বলবেন যে ইম্পোর্টাররা সময় মতো সঠিক কাগজপত্র জমা দিতে পারছেন না। আপনি যদি ইম্পোর্টারদেরকে জিজ্ঞেস করেন, তখন দেখবেন যে একই ক্ষেত্রে তারা বলছেন যে আমাদের কাগজপত্র কি লাগবে সেটা কাস্টমস আমাদেরকে বলার পরে আমরা করতে পারি। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। এবং এখানে এটা যদি আমি যদি খুব সহজ এক্সাম্পল দিই, আপনি যদি মোস্ট এফিশিয়েন্ট পোর্টগুলোতে দেখেন, সিঙ্গাপুরের এক্সাম্পলে যদি যাই, ওখানে কিন্তু দেখবেন যে এই প্রসিডিয়ারটা 48 ঘন্টার বেশি হয়তো বা লাগে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে ডকুমেন্টেশন প্রসিডিয়ার, কাস্টমসের ডকুমেন্টেশন এবং ভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্ট প্রসিডিয়ার, এইটা কিন্তু অটোমেটেড। এবং এটার ফলে যেটা হয়, তারা কিন্তু পণ্য জাহাজ থেকে নামার আগেই জানেন এক্স্যাক্টলি কত টাকা ডিউটি দিতে হবে, এক্স্যাক্টলি কি ডকুমেন্ট জমা দিতে হবে, এটা হ্যাঁ, এই রোড ম্যাপটা তাদের কাছে যখন তারা ইম্পোর্ট অর্ডার দিচ্ছেন তখনই খুব ক্লিয়ারলি ভিজিবল। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই জায়গাটাতেই একটা সমস্যা তৈরি হয়ে গেছে। এবং আপনি দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে কাস্টমসের এইচএস কোড যেটা বলি আমরা, সেটা হচ্ছে 8 ডিজিট একটা সংখ্যা, এবং সেটার উপর ডিপেন্ড করে আপনার কাস্টমসের ডিউটি কি হবে কিংবা পণ্য খালাসের জন্য খরচ কি হবে। এটা কিন্তু আমরা 2001 কিংবা 2 সনে আমরা WTO ভ্যালুয়েশন এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্টে সাইন করেছিলাম। সেটা অনুসারে আমাদের কাস্টমসের এই এইচএস কোডের পুরো সিস্টেমটাই হারমোনাইজ থাকার কথা অন্যান্য দেশের সাথে। আমাদের এখন যেটা হচ্ছে, আমরা যেটা ইমপ্লিমেন্ট করেছি, আমরা 6 ডিজিট পর্যন্ত এগ্রি করি, কিন্তু লাস্ট 2 ডিজিট, এই 8 ডিজিটের মধ্যে যেটার বেসিসে আপনার কাস্টমস ডিউটি নির্ধারিত হয়, সেটা কিন্তু আমরা এখনও ডিসক্রিশনারি রেখে দিয়েছি। ফলে যেটা হচ্ছে যে আপনি কখনোই জানেন না যে আপনার অ্যাকচুয়ালি ডিউটি কি আসবে। জি, আসলে আমাদের জানা অজানার মাঝেই কিন্তু অনেক কিছু রয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে দেশের অর্থনৈতিক গ্রোথের জন্য বিভিন্ন সমন্বয়হীনতা বলেন, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা, সেগুলো কিন্তু করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ঋণ খেলাপি, বাণিজ্য এবং বন্দরের বিভিন্ন বিষয়াদি নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন DCCI-এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন উপলক্ষে আগারগাঁওয়ে ICT বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সরাসরি যাচ্ছি সেখানে। তার কারণ হচ্ছে এই যে ডেটা গভর্নেন্সের যে নলেজটা, এই নলেজটা বাংলাদেশের সোসাইটিতে কিছুটা অপ্রতুল বলতে হবে। এই ধারণাটা আসেনি 1999 সালে ইউরোপীয় ইউনিয়নের ছোট্ট দেশ এস্তোনিয়া প্রথম ইন্টারঅপারেবিলিটি চালু করে। আপনারা এক্স রোড নামে তাদের যে
ইন্টারঅপারেবিলিটির যে গ্র্যান্ড ডিজাইন সেটা আপনার কথা শুনেছেন, সেদিক থেকে বিবেচনা করলে আমরা 25টি বছর পিছিয়ে অন্তত। তো এই যে 25 বছরের যে ব্যবস্থাপনাহীনতা, এই যে 25 বছরের যে জ্ঞানহীনতা বা আমাদের যে পলিসি এবং নলেজের যে গ্যাপ এবং নলেজের সাথে পলিসি এবং গভর্নেন্সের যে গ্যাপ, এই গ্যাপটা তো ওভারকাম করার জন্য আমাদেরকে পুরো ইকোসিস্টেমের গভীরে যেতে হবে যে আমরা ঠিক কোন প্রেক্ষাপটে এটা রচনা করেছি। যেমন ধরুন আইনের এক জায়গায় আমরা বলেছি প্ল্যাটফর্ম লায়াবিলিটি। আমি মনে করি আইসিটি এবং আমার সহকর্মীদেরকে প্রশংসা মানে আপনাদেরকে মানে তাদের প্রশংসা করা উচিত। এই জন্য প্রথমবারের মতো বাংলাদেশে প্ল্যাটফর্ম লায়াবিলিটিটাকে এনশিওর করা হয়েছে। আপনার এখন প্ল্যাটফর্ম লায়াবিলিটি বলতে সেখানে যেরকম মেটা, গুগল, বড় বড় গ্লোবাল টেক জায়ান্ট আছে, সেখানে আমার দেশের ছোট একটা প্ল্যাটফর্ম থাকতে পারে। এখন প্ল্যাটফর্ম লায়াবিলিটির ধারায় বলা আছে ডিসপ্রপোর্শনেট কোনো ধরনের কোনো বিধান তার উপর চাপিয়ে দিবেন না। অর্থাৎ একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, তার টোটাল টার্নওভার 10 লক্ষ টাকা, আপনি তাকে বলতে পারবেন না যে তাকে 2 কোটি টাকার একটা সফটওয়্যার কিনে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে। বুঝতে পেরেছেন? তো এই ধারাটার অপব্যাখ্যা আজকের পত্রিকায়, দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় হতে দেখেছি। আমি আপনাদেরকে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, অনেক বেশি জ্ঞান, অনেক বোঝাপড়া, অনেক গভীরতার ভিতরের দিয়ে গিয়ে আমরা এই আইনগুলো তৈরি করেছি। আপনারা আমাদের প্রচেষ্টা থেকে আমাদের সহকর্মীদের যে কালেকটিভ এফোর্ট, এই কালেকটিভ এফোর্টকে যদি সম্মান করেন, তাহলে আমি মনে করব যে আমরা অনেক বেশি ধন্য হব এবং জাতি উপকৃত হবে। তো সেজন্য বিরোধিতার ক্ষেত্রে কোনো বিরোধিতা নয়, বরং আপনারা আমাদের কাছে আসুন, কোন লাইনে কোন শব্দ কোন বাক্য কেন উপস্থাপন করেছি, এই বোঝাপড়াটা যাতে আপনাদের মধ্যে হয়ে থাকে। তা আমি বলতে চাই যে এই যে বাংলাদেশে বিদেশি কনসালটেন্ট হায়ার করে পলিসি করা হয়, আইন করা হয়, কিংবা বিভিন্ন ধরনের কনসালটেশন করা হয়, ডিজাইন ডিপিপি লেখা হয়, আমরা আইসিটিতে এই চর্চা থেকে সরে আসার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এর মাধ্যমে আমরা শুধুমাত্র দেশের সম্পদ ব্যবস্থাপনার গুণগত মান উন্নয়নের চেষ্টা করিনি, বরং আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বৃদ্ধির চেষ্টা করেছি। আমাদের যে টিমগুলো আজকে যে কাজ করছেন, আপনারা কয়েকদিনের মধ্যেই আমরা আইনটা প্রকাশ করব। আপনারা এর কোয়ালিটি সিলেট নগরীতে সড়ক ও জনপথ বিভাগের 56 কিলোমিটার সড়ক ও মহাসড়ক রয়েছে। খানাখন্দে ভরা এই সড়কগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। সড়কগুলোর মালিকানা নিয়ে সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে। তবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলেই উন্নয়ন কাজও হচ্ছে না। তবে সংশ্লিষ্টরা বলছেন সিদ্ধান্ত নিতে হবে উচ্চ পর্যায়ে। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। এই হাল সিলেটের একমাত্র ভিআইপি সড়কের আম্বরখানা পয়েন্ট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট নগরীতে প্রবেশের এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। সড়ক ভেঙে চৌচির নগরের ব্যস্ততম সড়কের এই হালে বিক্ষুব্ধ নগরবাসী। এভাবে চললে তো হবে না। আমাদের সিলেটের যে এটা ভিআইপি রোড, এটাকে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোডটাকে একটু দেখে শুনে ভালোভাবে কাজটা করানো। খানাখন্দে ভরা সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির শেষ নেই। নগরীর প্রধান সড়কের 70% সড়ক জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত। সাবেক মেয়র জানান, দীর্ঘদিন চেষ্টা করে সড়ক ও জনপথ বিভাগের 56 কিলোমিটার সড়ক সিটির আওতায় আনা যায়নি। বারবার তাদের কাছে চিঠি লিখেছি, হয় তারা আমাদের কাছে হস্তান্তর করবে, এটা মেনটেন্যান্সের দায়ভার আমরা নেব, কিন্তু তারা মেনটেন্যান্সও করে না, তারা এটা হস্তান্তরও করে না। সড়ক ও জনপথ বিভাগের সিলেট ঢাকা মহাসড়কের এই অংশটি সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে চলে গিয়েছে। আশা করছিলাম আমরা রোড হইব, 1 বছর হয়েছে না এই রোড হয়েছে। রাস্তা ভাঙ্গা, আমরা গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। গাড়ি নিয়ে আসলে গাড়ির অনেক ক্ষতি হয়। 10 মিনিটের জায়গা দেখা যায় 20 মিনিট লাগে। নগরবাসীর দুর্ভোগ লাগবে। নগরের ভেতরে 22 কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগ থেকে অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে সিটি কর্পোরেশন সংস্কার করেছিল।
এনওসি নিয়ে সংস্কার একবারের জন্য হয়ে থাকে। এই নিয়ে ঝামেলারও শেষ নেই। একজনের সড়কে আরেকজন কাজ করলে ওইটা অডিটে একটু প্রবলেম হয়, হয়তো বা দেখা যাবে যে রোডস কাজ করেছে সিটি কর্পোরেশন ওই কাজের বিল করে ফেললো। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে নগরের মধ্য দিয়ে বিস্তৃত 56 কিলোমিটার সড়কের মালিকানা হস্তান্তরের বিষয় নিয়ে সম্প্রতি একাধিকবার সভা হয়েছে। শিগগিরই সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। মালিকানা বিষয়ে একটা সভা করেছি এবং যে পাবলিক সাফারিংস হচ্ছে এইটার বিষয়ে আমরা সভা করেছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই যে মালিকানা বিষয়ে আমরা একটা দিক নির্দেশনা আমরা দিতে পারবো। সিলেট 0 পয়েন্ট থেকে সিলেট ঢাকা, সিলেট তামাবিল, সিলেট সুনামগঞ্জ এবং সিলেট বিমানবন্দর সড়কের 56 কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে মৌলভীবাজার সদরে অধিগ্রহণ করা জমির দাম কম নির্ধারণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন প্রতি শতক জমির দাম নির্ধারণ করা হয়েছে 5,21,000 টাকা, যার বর্তমান বাজার মূল্য 15 থেকে 20 লাখ টাকা। জমির দাম পুনর্নির্ধারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন তারা। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে মৌলভীবাজার সদরের ব্রাহ্মণগাঁও মৌজার প্রায় 8 একর জমি অধিগ্রহণ করা হয়। সম্প্রতি অধিগ্রহণ শাখা জমির মালিকদের টাকা নিতে নোটিশ দেয়। স্থানীয়রা বলছেন প্রতি শতক জমির দাম নির্ধারণ করা হয়েছে 5,21,000 টাকা, যার বর্তমান বাজার মূল্য 15 থেকে 20 লাখ টাকা। এছাড়াও ভিটা শ্রেণীর প্রতি শতাংশ জমির দাম রয়েছে প্রায় 7.5 লাখ টাকা। বিধি অনুসারে যার দাম দাঁড়ায় 22.5 লাখ টাকা। নোটিশে ক্ষুব্ধ এলাকাবাসী। জমির দাম পুনর্নির্ধারণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন তারা। জমির যে দাম দেওয়া হয়েছে তা কোনো অবস্থাতেই এটা প্রযোজ্য নয়। আমার এটা শেষ সম্বল, বুঝছেন, আমি অসুস্থ মানুষ, আমি কোথায় যাইব? এই যে পয়সাগুলা দেয়, এই পয়সায় গিয়া আমার না। দেশের উন্নয়নের স্বার্থে আমরা রাজি আছি, আমরা বাড়িঘর সব নিয়ে গিয়ে, কিন্তু উচিত মূল্যটা আমরা দেন না এখন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের। তারা আমার কাছে একটা অভিযোগ দিচ্ছে যে তাদের হচ্ছে যে বাস্তবে যে মূল্য তার থেকে কম মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক যিনি রাজস্ব আছেন তিনি সরেজমিনে এবং কাগজপত্র দেখে তিনি তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, তিনি প্রতিবেদন দেবেন। অধিগ্রহণ করা 8 একর জমিতে 3 শতাধিক পরিবারের বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। শুরু হয়েছে বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশের সব স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতাটি আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবী প্রবীতে শেষ হলো 7ম ছায়া জাতিসংঘ সম্মেলন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে 3 দিনব্যাপী চলা সম্মেলনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে দেশের 25টি বিশ্ববিদ্যালয় ও 37টি স্কুল কলেজের 250 জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক ডক্টর শিবলুর রহমান সহ অন্যান্যরা। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী ক্যারিয়ার সেমিনার ইনোভেকচার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে BACM টেকনিক্যাল ক্লাবের আয়োজনে ক্যারিয়ার সেমিনারে 200 জন এবং পোস্টার OVC প্রতিযোগিতায় 100 জন অংশ নেন। এদিন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও লাফার্জ হোলসিম বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বক্তারা বলেন, চতুর্থ টেক বিপ্লবের সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা এবং বিশ্বমানের রিসার্চের জন্য আয়োজনটি বিশেষভাবে সহায়ক হবে।
একই সঙ্গে ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন শিক্ষার্থীরা। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের আসাদ গেট বয়েজ সেকশনে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী বিতর্ক টুর্নামেন্ট। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় রাজুক উত্তরা মডেল কলেজ ও রানার আপ হয়েছে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কলাস্টিকা মিরপুর ও রানার্স আপ হয়েছে মণিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইইউবির উপাচার্য ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুহতামিম, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার মুশিউর রহমান সহ অন্যান্যরা। আর আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। এবার মুক্ত বাণিজ্যের খবর। চীনের ওপর ট্রাম্পের নতুন 100% শুল্ক আরোপের হুমকির কারণে ক্রিপ্টোকারেন্সির বাজারে ইতিহাসের অন্যতম বড় দরপতন ঘটেছে। বিটকয়েন, ইথার, সোলানা, কসমস সহ অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির দাম কমেছে। আর এতে আগামী সপ্তাহে বৈশ্বিক বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পূর্বের 30% সঙ্গে চীনের ওপর নতুন করে আরও 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই অস্থির হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজার। রোববার সকালের তথ্য, অন্তত $400 বিলিয়ন মূলধন হারিয়েছে ভার্চুয়াল মুদ্রার এই বাজার। আর এতে আগামীতে বৈশ্বিক বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, রোববার সকালে জনপ্রিয় মুদ্রা বিটকয়েন বিক্রি হয়েছে $11,074। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10.72%। সপ্তাহ ব্যবধানে বাইন্যান্সের দাম কমেছে 4.02%। রোববার সকালে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি হয়েছে $1,125। দাম কমেছে আরেক জনপ্রিয় মুদ্রা ইথারের। সপ্তাহ ব্যবধানে 16.99% কমে প্রতিটি এই ক্রিপ্টো মুদ্রা বিক্রি হচ্ছে $3,785। নিম্নমুখী প্রবণতা দেখা গেছে সোলানার দামেও। সকালে প্রতি সোলানা বিক্রি হয়েছে $177.95, যা সপ্তাহ ব্যবধানে 23.09% কম। বড় পরিবর্তন এসেছে কসমসের দামেও। সপ্তাহ ব্যবধানে 25.96% কমে এই মুদ্রা বিক্রি হচ্ছে প্রতিটি $3.12। ফরহাদুর রহমান, সময় সংবাদ। বিশ্বের অন্যতম গভীর পাতাল রেল ব্যবস্থা মস্কো মেট্রো। রাশিয়ার রাজধানী মস্কোর মাটির নিচে 300 কিলোমিটারের বেশি বিস্তৃত এই নেটওয়ার্ক পুরো শহরকে এমনভাবে সংযুক্ত করেছে যেন শহরের নিচে আরেকটি শহর। 1935 সালে যাত্রা শুরু করা মস্কো মেট্রো যেন শিল্প, সংস্কৃতি আর ইতিহাসেরও উজ্জ্বল নিদর্শন। মার্বেল ভাস্কর্য, সোনালি ঝাড়ল্যাম্প আর চিত্রকল্পে সজ্জিত প্রতিটি স্টেশন যেন এক একটি ভূগর্ভস্থ মিউজিয়াম। প্রতিদিন প্রায় 70 লাখ মানুষ এই মেট্রো ব্যবহার করেন। রাশিয়ার মস্কো মেট্রো ঘুরে ওমর ইনানের রিপোর্ট। এ যেন শহরের রক্ত চলাচল ব্যবস্থা, শহরের শিরা উপশিরা, যা দিয়ে অবিরাম চলাচল করছে প্রাণ প্রবাহ। পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশনগুলোর কয়েকটিরই অবস্থান মস্কো মেট্রো ব্যবস্থায়। আলাবিনস্কে স্টেশন 84 মিটার বা 28 তলা ভবনের সমান গভীরে অবস্থিত, আর দস্তয়েভস্কায়া স্টেশন 86 মিটার অর্থাৎ প্রায় 29 তলা ভবন সমান নিচে। অন্য স্টেশনগুলো 6 থেকে 13 তলা ভবন সমান নিচে। মাটির এত গভীরে পৌঁছাতে রয়েছে চলন্ত সিঁড়ি, যেগুলো বিশ্বের দীর্ঘতম চলন্ত সিঁড়িও। এতই দীর্ঘ যে কয়েক মিনিট লেগে যায় স্টেশনের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। 1935 সালে যাত্রা শুরু করা মস্কো মেট্রোর স্টেশনগুলোর প্রতিটি দেয়াল যেন এক একটা ইতিহাসের সাক্ষী। 1940 ও 50-এর দশকে নির্মিত অনেক স্টেশনে সোভিয়েত যুগের প্রতীক, ভাস্কর্য ও যুদ্ধ জয়ের চিত্রকর্ম দেখা যায়। বিশেষ করে কিয়েভস্কা স্টেশন সোভিয়েত ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী। প্রযুক্তিগত দিক থেকেও মস্কো মেট্রো আধুনিকতার প্রতীক। নতুন ট্রেনগুলোতে রয়েছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্মার্ট ক্যামেরা, শীতাতপ ব্যবস্থা, এমনকি কিছু রুটে এআই চালিত ট্রেনও পরীক্ষাধীন রয়েছে। মস্কোর মেট্রো নেটওয়ার্কের 200টিরও বেশি স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে 70 লাখ যাত্রী যাতায়াত করে। সামনে এই নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। 2030 সালের মধ্যে 50টিরও বেশি নতুন স্টেশন যোগ করা হবে বলে জানা গেছে। এছাড়াও পুরো মেট্রো ব্যবস্থাকে পরিবেশ বান্ধব, স্মার্ট ও প্রযুক্তি নির্ভর করারও পরিকল্পনা রয়েছে। ওমর ইনান, সময় সংবাদ,
মস্কো, রাশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমলেও বাড়ছে খেলাপির পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে 6,30,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। আদায়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। সূচক ও বাজার মূলধন পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্ট। ঝুঁকি এড়াতে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ। এবং বেনাপোল বন্দরের ইয়ার্ড ও পণ্যাগারে জায়গার সংকট। বছরের পর বছর পড়ে আছে গাড়িসহ বিভিন্ন মালামাল। নিলাম ও ধ্বংসে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।